আসসালামু আলাইকুম। ভেক্টরের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভেক্টরের কিছু সিনারি নিয়েও কাজ করব। তো এখানে আমরা প্রথমত যেটা নিয়ে আলোচনা করব যে আমরা ভেক্টর বলতে বুঝি কি, ভেক্টর মানে হচ্ছে মান থাকবে, তার হচ্ছে দিকও থাকবে। আর স্কেলারের ক্ষেত্রে দিকের দরকার নেই, বাট ভেক্টরের ক্ষেত্রে মান দরকার এবং সাথে একে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিকেরও প্রয়োজন আছে। আচ্ছা, তো সেটা আমরা ভালো মতোই বুঝলাম। এখন এমন একটা ভেক্টর বা এমন একটা রাশি আছে, সে তার ক্ষেত্রে মানও আছে, দিকও আছে, কিন্তু সে ভেক্টর না। সেটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ কেন মানে ও দিক থাকা সত্ত্বেও ভেক্টর রাশি না? কারণ এটা কিছু ভেক্টরের বীজগাণিতিক নিয়ম আছে, সেগুলো মেনে চলে না। তো এই জন্য আমাদের ভেক্টরের বীজগাণিতিক নিয়ম জানতে হবে, অ্যান্ড এই লেকচারে আমরা ভেক্টরের বীজগাণিতিক নিয়মগুলো নিয়ে কিছু আলোচনা করবো আর কি। বলতে গেলে স্পেসিফিকভাবে আমরা ভেক্টরের যোগটা একটু দেখবো, যোগের ক্ষেত্রে কিছু সিনারিও দেখবো। এই তো। আচ্ছা, তো এখন আমরা যেটা বললাম যে তড়িৎ প্রবাহের মানও আছে, তড়িৎ প্রবাহের মান ও দিক দুটোই আছে। যেমন কীরকম আমরা বলি না যে তড়িৎ প্রবাহ কি উচ্চ ভোল্টেজ থেকে বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাই না? তো আমরা যদি একটা সার্কিট আঁকি, তো সার্কিটের ক্ষেত্রে আমরা বলি যে তড়িৎ প্রবাহের দিক কি এইটা, যে হাই ভোল্টেজ থেকে বা প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তার মানে তড়িৎ প্রবাহের দিক আছে, আর মান তো আছেই। 5 এম্পিয়ার দ্বারা আমরা প্রকাশ করি, তাই না? কিন্তু তারপর এটা কিন্তু ভেক্টর রাশি না, কারণ এটা বীজগাণিতিক নিয়মগুলো মেনে চলে না। ভেক্টর যোগ বিয়োগ বা যে বীজগাণিতিক নিয়মগুলো আছে, তারপর সংযোজন সূত্র, ভেক্টর বন্টন সূত্র, এগুলো মেনে চলে না। তড়িৎ প্রবাহ মেনে চলে, যেমন কির্শফ সূত্র মেনে চলে, কিন্তু এটাও আমরা ভেক্টর যোগের বা ভেক্টরের বীজগাণিতিক নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ আমরা বলি না। আচ্ছা, তো এখন আমরা কিছু সিনারি নিয়ে কাজ করি। তো এই প্রশ্ন আমরা পেলাম, এখন এই প্রশ্নের উত্তর পেলাম। এখন আমরা বীজগাণিতিক যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু সিনারিও বেসড আলোচনা করব। যেমন প্রথম সিনারিও যেটা, এটা একদম খুবই সোজা, খুবই সিম্পলি আমরা চিন্তা করতে পারি। এখানে একটা বক্স রাখা হয়েছে, অ্যান্ড বক্সের উপর এখানে বল প্রয়োগ করা হলো, দুইটা বল প্রয়োগ করা হলো। প্রথম বলটাকে আমরা F1 দিয়ে প্রকাশ করলাম, এটাও 5 নিউটন, অ্যান্ড দ্বিতীয় যে বলটা সেটাকে আমরা F2 দ্বারা প্রকাশ করলাম, এটাও 5 নিউটন। তো এখন আমরা বলতে পারি স্বাভাবিকভাবে দুইটা বল একই দিকে কাজ করছে। তো একই দিকে যে বল দুইটা কাজ করছে, তাহলে এই দুইটাকে আমরা সমষ্টি করতেই পারি, যোগ করতেই পারি স্বাভাবিকভাবে। তো তাহলে F1 প্লাস F2 মিলে আমরা বলতে পারি এখানে 10 নিউটন বল কাজ হয়েছে। অ্যান্ড এর বিপরীত দিকেও আবার একটা বল প্রযুক্ত হয়েছে। এই বলটার মান হচ্ছে কি 10 নিউটন, এই বলটার মান হচ্ছে কি 10 নিউটন। তাহলে অবশ্যই এই দুইটা বল একটাকে নিউট্রালাইজ করে দেবে, যেহেতু দুইটা পরস্পর বিপরীত দিকে আছে এবং সমপরিমাণ বল। হ্যাঁ, যদি তবে এরকম হতো যে F1 F2 মিলে আমরা 15 নিউটন পেলাম, এবং এফ থ্রি বলটা হচ্ছে 10 নিউটন, তাহলে আমি যোগ বিয়োগ করে আমি পেতাম কি, রেজাল্টেন্ট যে ফোর্সটা আমরা পেতাম সেটা পেতাম হচ্ছে 15 - 10 = কত, 5 নিউটন। 5 নিউটন। তখন যেটা হতো, তখন এই যেদিকে বেশি বল, অর্থাৎ এই দিকে 5 নিউটন এক্সট্রা বল আছে, এই এক্সট্রা বলের কারণে তখন কি হবে, একটা ত্বরণ সৃষ্টি হবে। এবং ত্বরণ সৃষ্টি হওয়ার পর এটা একটা নির্দিষ্ট একটা ভি বেগে বক্সটা গতিশীল হওয়া শুরু হবে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে বল সমান আছে, তার মানে রেজাল্টেন্ট বা লব্ধি হচ্ছে শূন্য। তার মানে এখানে আমার কোনো ত্বরণ সৃষ্টি হবে না, এবং আমার এখানে কোনো বেগও সৃষ্টি হবে না। কিন্তু যদি বল সৃষ্টি হলে অবশ্যই ত্বরণ সৃষ্টি হতো এবং বেগও সৃষ্টি হতো। তো এটাই তো আমাদের নিউটনের ল ছিল, কিন্তু আমরা নিউটনের লতে এখন যাব না। আমরা মূলত জাস্ট সিম্পলি কিছু বিষয় আলোচনা করলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরা যাক এখানে আরেকটা আমরা ভেক্টর নিয়ে আসলাম, সেটা হচ্ছে বেগ। এখন এই ক্ষেত্রে বেগটা কি আমরা এই বলের সাথে কাউন্ট করব? না, আমরা এখানে সমজাতীয় রাশিগুলো নিয়ে কাউন্ট করব। অর্থাৎ যখন বলের যোগ বিয়োগ করতেছি তখন শুধু বলের যোগ বিয়োগই করতে পারবো, এর মধ্যে আমি বেগের যোগ বিয়োগ করতে পারবো না, কারণ একটা দেখা যাচ্ছে রাশিটাই আলাদা। তো আলাদা আলাদা রাশি কখনো একসাথে যোগ বিয়োগ করা যায় না যদি। আচ্ছা, এবার আমরা একটা সিনারিও নিয়ে চিন্তা করতে পারি, যে কোনো একজন পার্সন, সে 5 মিটার উত্তর দিকে গেল, বা 5 মিটার সে পূর্ব দিকে গেল, এটাকে আমরা পূর্ব দ্বারা প্রকাশ করি, এবং পরবর্তী সে 4 মিটার উত্তর দিকে গেল। তো এই যে সে 5 মিটার পূর্ব দিকে গেল, 4 মিটার উত্তর দিকে গেল, তাহলে তার এখন এখানে টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি, যে 5 + 4 9 মিটার সে দূরত্ব অতিক্রম করছে। কিন্তু যদি আমরা বলি তার সরণ কত, তখন তাহলে কি হবে? সরণ যদি বের করতে হয়, তখন আমরা সবসময় তার সে কোথা থেকে যাত্রা শুরু করছে এবং কোথায় সে শেষ করছে, সেই দুইটা পয়েন্টকে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সরণ। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি করি? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি, যে যদি এটা আমাদের আর ভেক্টর দিয়ে আমি রেজাল্টেন্ট বা আমার লব্ধি সরণটা প্রকাশ করি, তাহলে এটা হবে কি 5 মিটার পূর্ব। তাহলে আর ভেক্টর সমান আমি বলতে পারি, এটাকে আমরা কি করব, দুইটা ভেক্টরকে জাস্ট যোগ করে দেবো সিম্পলি। এটাই আসলে ত্রিভুজ সূত্র বলা হয়, যে 5 মিটার পূর্ব মানে হচ্ছে ইস্ট, আর হচ্ছে কি 4 মিটার উত্তর মানে হচ্ছে নর্থ। তো
তো যদি এটা আমি কোঅর্ডিনেটে প্রকাশ করতে চাই তাহলে আমি বলতে পারি 5 মিটার, এটাকে যদি আমি এক্স অক্ষ হিসেবে প্রকাশ করি তাহলে আমি বলতে পারি 5 মিটার এক্স বা আই, আই দিয়ে প্রকাশ করা যায় যদি এক্স কোঅর্ডিনেট বরাবর আমি হিসাব করি। আর 4 মিটার আমি উত্তর দিকে হিসাব করলাম, তাহলে 4 মিটার জে। ওকে, এইভাবে আমরা ভেক্টর ফরম্যাটে প্রকাশ করতে পারি। পরবর্তীতে যখন আবার এটাকে আমি মানে প্রকাশ করবো যে না, আমি আমার ভেক্টর ফরম্যাট দিয়ে আমি খুশি না, আমার এখন মানও লাগবে, মানে হচ্ছে আমার 5i প্লাস আমি এখানে কত পেলাম 4j, এই পয়েন্টটা বা এই রেজাল্টেন্ট ভেক্টরটা আমি পেলাম, কিন্তু আমি এটা দিয়ে আমি খুশি না, আমার হচ্ছে এখন মান বের করতে হবে। তখন মান বের করার জন্য আবার সূত্র আছে, ভেক্টরের মান বের করার সূত্র কি, তখন আমরা ভেক্টরের উপর মডুলাস দিব এবং যেই দুইটা আছে, যে দুইটা অক্ষ আছে সেটাকে কি করবো রুট ওভার, আর এটাকে আমরা কি করবো স্কোয়ার করবো, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের মান বের করার সূত্র। তো অবশ্যই আমরা এখানে দেখবো অবশ্যই 9 আসে নাই, 9 আসবে না, অন্য কোনো একটা ভ্যালু আসবে, সেটা তোমরা ক্যালকুলেট করে বের করে নিও। তো এইটা হচ্ছে আমরা ভেক্টর এইভাবে আমরা যোগ করতে পারি, অ্যান্ড এই সিনারিওগুলোর ক্ষেত্রে এইভাবে আমরা বের করতে পারি অ্যাকচুয়ালি, যে আমরা এতটুকু দূরত্ব অতিক্রম করলাম বা আমাদের জিপিএস সিস্টেমটা আসলে কিন্তু এই ভেক্টরের যোগের যে ত্রিভুজ সূত্র সেগুলো কিন্তু অ্যাপ্লাই করে বের করা হয়। বা অনেক সময় দেখি না যে শর্টেস্ট ডিস্টেন্স মেজার করা হয়, তখন কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়, অ্যান্ড এইভাবে কোঅর্ডিনেটগুলো দিয়ে তারা আসলে বের করে যে শর্টেস্ট ডিস্টেন্সটা আসলে কত বা কীভাবে আমরা শর্ট ওয়েতে যেতে পারি। আচ্ছা, এর পরের সিনারিওতে দেখো, 3 নম্বর সিনারিওতে, যে যদি এরকম হয় একটা বক্স, এই বক্সের উপর এদিক থেকে ওদিকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং এদিক থেকে এই বক্সের উপর বা নর্থ দিকে, পুরোপুরি নর্থ না, এটাকে আমরা বলতে পারি কি বা বলতে পারি উত্তর পূর্ব, কিছুটা পূর্ব দিকে এবং কিছুটা হচ্ছে উত্তর দিকে। তো উত্তর পূর্ব দিকে 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। টোটাল নর্থ হতো তো এটা 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 যখন একদম কমপ্লিট নর্থে গেছে, এটাকে আমরা বলবো কি উত্তর পূর্ব দিকে গেছে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, তো তখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি। কিভাবে এটাকে আমরা সামান্তরিকে কনভার্ট করি, তখন আমরা মেইনলি যেটা করি, এটাকে আমি একটু দেখাই দিই, করে আমরা বর্ধিত করে নিই, এই পয়েন্ট দুটো আমরা যোগ করি। তখন যেটা হয়, কোনো দুটা ভেক্টর যদি একই বিন্দুতে কাজ করে, তখন এর দিয়ে আমরা যে সামান্তরিকটা উৎপন্ন করি, এই সামান্তরিকের যে কর্ণটা আছে সেটাই ওই দুই ভেক্টরের কি প্রকাশ করে, লব্ধি প্রকাশ করে। তো এটা হচ্ছে মূলত আরেকটা সূত্র ভেক্টর যোগে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি হবে, অ্যান্ড লব্ধিটা ধরো এই ভেক্টরের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, থিটা মাইনাস আলফা, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আমরা থিটা ধরছিলাম। কিন্তু যদি এরকম হতো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং লব্ধি আর এই ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে বা আলফা কোণ উৎপন্ন করছে, তখন এই অ্যাঙ্গেলটা আমরা কি বলতাম, 90 ডিগ্রি মাইনাস। একদম সিম্পল, আমরা একদম সিম্পল রাখার ট্রাই করি জিনিসটা। আমরা কিন্তু এখনো পিথাগোরাস উপপাদ্য এর মধ্যেই আমরা আছি, আমরা কিন্তু নতুন কোনো কিছু নিয়ে আসতেছি না। অ্যান্ড এই জিনিসগুলো পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো তো তোমরা আগেও পড়ে এসেছো। তো বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখন এখানে। তাহলে আর এর সূত্রটা কী হবে, এখন আর এর সূত্রটা আমরা এখানে প্রতিপাদন করব না, বাট প্রতিপাদন করলে যেটা আসতো সেটা হচ্ছে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 কস টা। ওকে, তো এই হচ্ছে সূত্রটা আসতো আর কি। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর সিনারিওতে আসি। এখন 4 নম্বর সিনারিওটা হচ্ছে কম্পোনেন্ট মেথড অনুযায়ী, তাহলে এটা ছিল সামান্তরিক সূত্র, অ্যান্ড এটাকে আমরা কম্পোনেন্ট মেথড অনুযায়ী করব। কম্পোনেন্ট বলতে আসলে কি বোঝায় বা উপাংশ বলতে আসলে কি বোঝায়, তো আমরা একটু এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি যে যখন কোনো একটা ভেক্টর গতিশীল থাকে বা কোনো একটা ফোর্স গতিশীল হয়, তো ধরা যাক এই বরাবর একটা ফোর্স প্রয়োগ করা হলো, তো তখন এটার দুইটা উপাংশই থাকে। দুইটা উপাংশ বলতে কি, মানে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এটা একদিকে যেমন সামনের দিকে যাচ্ছে, আবার আরেক দিকে তেমন এটা উপর দিকেও যাচ্ছে, রাইট? তো তার মানে আমরা এই ভেক্টরের দুইটা উপাংশ পেতে পারি। একটা হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে এই ভেক্টরটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে এই ভেক্টরটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, বস্তুটা বা ভেক্টরটা এই বরাবর যাচ্ছে, তার মানে এই ভেক্টরের উপর এমন কোন বল কাজ করতেছে যেটা এটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, অথবা এবং
এটাকে এমন কোনো বল কাজ করে যেটা এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই দুইটা দুই দিকে হওয়ার কারণে মাঝামাঝি এই বরাবর সে যাচ্ছে প্রকৃত পক্ষে। আচ্ছা, তো এই জন্যই যে কোনো কিছু যখন আড়াআড়িভাবে যায় তখন সেক্ষেত্রে দুইটা উপাংশ আমরা পাই, দুইটা কম্পোনেন্ট আমরা পাই। যে কোনো ভেক্টর ক্ষেত্রে আমরা দুইটা কম্পোনেন্ট পেতে পারি। তো এটাকে আমরা বলতে পারি অনুভূমিক উপাংশ, এটাকে আমরা উল্লম্ব উপাংশ বলতে পারি। আচ্ছা, যদি এটা থিটা হয় তখন, এটা যদি থিটা হয় তখন এটাকে আমরা অনুভূমিক বলবো, তখন এটাকে আমরা উল্লম্ব বলবো। আচ্ছা, এখন এখানে তাহলে কম্পোনেন্টটা আমরা বুঝলাম যে যে কোনো আমরা একটা ভেক্টরকে আমরা এইভাবে ভাগ করতে পারি। এখন যদি এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, আমরা এখানে এক্স ওয়াই কোয়াড্রেন্টটা এঁকেছি। এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কোনো পার্সন বা কোনো একজন ব্যক্তি সে ইস্টে বা অর্থাৎ পূর্ব দিকে সে 4 মিটার হাঁটলো, বা ধরলাম সে 3 মিটার হাঁটলো, তখন এটাকে আমরা ভেক্টর ফর্মেটে আমরা লিখতে পারি। ধরলাম তার এই ভেক্টর ফর্মেটটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু সে অনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর হেঁটেছে, সেক্ষেত্রে আমরা এ এক্স বলতে পারি। এবং এটা আসলে কত মিটার? 3 মিটার হেঁটেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 3i। এই আই দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আইটা হচ্ছে একক ভেক্টর বোঝায়, অর্থাৎ এটা ডিরেকশন বোঝাচ্ছে, থ্রিটা হচ্ছে এখানে মান বোঝাচ্ছে। আচ্ছা, এখন এই লোকটা শুধুমাত্র এই বরাবরই হাঁটছে এবং তার কোনো উলম্ব উপাংশ নাই, তাহলে উলম্ব উপাংশ এখানে কী হবে? এ ওয়াই ইকলস টু 0। ওকে, এখানে উলম্ব উপাংশ যেহেতু নাই তাহলে ভ্যালুটা 0 হবে। আচ্ছা, আবার ইনি যদি শুধুমাত্র উপরের দিকে হাঁটে বা উলম্ব বরাবর হাঁটে বা অয়ক্ষ বরাবর হাঁটে, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা কত আসতো? ধরলাম সে অয়ক্ষ বরাবর হাঁটলো 2 মিটার, 2 মিটার, তাহলে সেই ক্ষেত্রে তার ভ্যালুটা এখানে আসতো 2i, সরি 2j। ওয়াই অক্ষ বরাবর আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি, ইকুয়ালস টু 2j। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু এক্স এর মানটা আসতো 0। তাহলে এই কেস দুইটা আমরা বুঝলাম, দুটো আলাদা আলাদা। কিন্তু এখন সে যদি এরকমভাবে হাঁটে, এরকম বাঁকাভাবে হাঁটে, তাহলে তার রূপাংশটা আমরা কী পাবো, বা তাহলে তাকে আমরা ভেক্টর ফর্মেটে কীভাবে প্রকাশ করতে পারি? তাহলে তাকে আমরা যেভাবে প্রকাশ করতে পারি, ধরলাম 1 2 3 ঘর সে অতিক্রম করলো, তাহলে এক্স অক্ষ বরাবর সেগুলো কি 3 ঘর, বা ধরলাম তার ভ্যালুটা হচ্ছে 3 বা 3 মিটার, তাহলে আমরা প্রকাশ করতে পারি এ এক্স ইকলস টু 3i। আর অয়ক্ষ বরাবর সে কত ঘর গেল? ধরলাম 2 ঘর গেল, এই পর্যন্ত আমরা রাখি। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখলাম, 2 ঘর পর্যন্ত গেল, 1 2 মানে 2 মিটার পর্যন্ত সে গেল। আচ্ছা, তাহলে আমরা এ ওয়াই এর ভ্যালুটা আমরা কত পেলাম? 2j। তাহলে তার টোটাল ফলাফলটা কি আসবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণটা যেটা হবে, ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে এ এক্স, প্লাস ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে এ ওয়াই। ওকে, তো এই হচ্ছে তার টোটাল ভেক্টর ফরম্যাটের বা ভেক্টর যোগটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তারপর আমরা কি লিখতে পারি? এ এক্স সমান সমান লিখতে পারি 3i, প্লাস এ ওয়াই সমান সমান লিখতে পারি 2j। এখন এটা তো আমার ভেক্টর ফরম্যাট আছে, এটাকে যদি আমি কোনোভাবে মানে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কীভাবে মানে প্রকাশ করতে পারি এটাকে ভেক্টর ফরম্যাট থেকে? খুবই সহজ, আমরা এটাকে এই ভেক্টরটাকে আমরা এটাকে মডুলাস দিয়ে দিব, তখন এটা বোঝাবে যে এটা মান প্রকাশ হয়ে গিয়েছে। আর এই যে এ এক্স আর এ ওয়াই যেটা আছে বা এদের যে ভ্যালুটা ছিল, তখন আর আইজে কিন্তু থাকবে না, কারণ আইজে দ্বারা কি বোঝাচ্ছে? এখানে দিকটা বোঝাচ্ছিল, আই দ্বারা এক্স অক্ষ বরাবর, জে দ্বারা ওয়াই অক্ষ বরাবর। এখন আমার দিক দরকার নেই, আমি শুধুমাত্র মানে প্রকাশ করব, তাহলে এটা যেটা হবে √3² প্লাস 2²। তো এইভাবে আমরা খুব সহজেই ভেক্টরের যোগ বিয়োগ করতে পারি। কম্পোনেন্ট মেথড দিয়ে যে শুধু যোগ করা যায় তা না, এটাকে আমরা ভেক্টরকে দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। সো আমরা যখন বিয়োগ করার ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, বাট যোগের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা 3টা সূত্র সম্পর্কে জানলাম, যেখানে আমরা সামন্তের সূত্রটা আসলে প্রমাণ করিনি এখনও। সামন্তের সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা ভেক্টর যোগ সম্পর্কে এইটুকুনি আলোচনা করব। ধন্যবাদ।